জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন। এখন চারদিক, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখতে সব মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রপ্তানি নীতি 2024 থেকে 27 4 বছরের জন্য খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতিতে এখন থেকে পণ্যের নামের পাশাপাশি ইউনিকোডের বিধান রাখা হয়েছে, আর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $110 বিলিয়ন। এছাড়া পদ্মা ব্রিজ অপারেশন এবং মেইনটেন্যান্স কোম্পানি নামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচর ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মিটিংয়ে এটা আলোচনা আসেনি আজকে। এটাকে শিক্ষা মন্ত্রণালয় উত্তর নীতি 2024 থেকে 27 এর খসড়া অনুমোদন, যাতে আমাদের রপ্তানিটা প্রতিযোগিতামূলক থাকে এবং রপ্তানিকারক যেন উৎসাহিত বোধ করে, সেই দিকে নজর দিয়ে গতকাল এর আগেরটাও সেরকম ছিল, এবারটাও সেরকমই করা হয়েছে। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং ওই যে টোল আদায় টাদা যে করাগুলো আছে সেগুলো, মানে পুরো দায়িত্বটা সেখানে থাকবে। জনগণকে বিভ্রান্ত করতে ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে জনগণের লাভের জন্য সমঝোতা স্মারক সই করা হয়েছে। তবে সমঝোতা এখন সমীক্ষা পর্যায়ে আছে। সমঝোতা স্মারকে স্পষ্টভাবে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা রয়েছে। বিদেশিরা বাংলাদেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর ব্যবহার করলে আর্থিক লাভ হবে এদেশেরই। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। এই সমঝোতা স্মারকে বলা আছে, এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়। দেশের মানুষ অনেক অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতাদের সাথে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠী দেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এ সময় মানুষ ন্যায় বিচার পাচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সর্বজনীন পেনশন স্কিমের বৈষম্য নিরসনের দাবিতে লাগাতার ধর্মঘট পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট চলছে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজও বন্ধ রয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে ধর্মঘটের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক নেতারা। এ সময় তারা বলেন, শিক্ষকদের মর্যাদাহানিকর সিদ্ধান্ত হচ্ছে নতুন ঘোষিত প্রত্যয় পেনশন স্কিম। বক্তারা বলেন, এটি সময়োপযোগী ও যৌক্তিক নয়। কারা ম্যাথমেটিক্যালি রং ক্যালকুলেশন করে শুভঙ্করের ফাঁকি দিয়ে কারা এই পাটিগণিতের ভুল তথ্য দিয়ে বোঝাচ্ছেন যে প্রত্যয় সার্বজনীন, প্রত্যয় আসলে বেনিফিশিয়ারি নট এট অল। প্রত্যয় কোনোভাবে সর্বজনীন নয়, প্রত্যয় কোনোভাবে
কোনোভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনো সুফল আনবে না, এটি কোনোভাবে সুরক্ষা বলয় নয়। এদিকে সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বন্ধ এবং স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে একাডেমিক ভবনের নিচতলায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক কর্মকর্তারা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া আন্দোলনে অংশ নেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সকল শিক্ষক কর্মকর্তা ছিলেন নিজ নিজ বিভাগে। তবে বন্ধ ছিল শিক্ষা ও ভর্তি কার্যক্রম। তারা জানান দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের জন্য দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি সর্বাত্মক। এই সর্বাত্মক শব্দের অর্থ হচ্ছে আমরা আমাদের সকল একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি। প্রত্যয় স্কিমে এত বড় একটা বৈষম্য তৈরি করবে, এই বৈষম্যের শিকার হতে মেধাবীরা আসবে না। ফলে আমরা চাই এই প্রত্যয় স্কিম সম্পূর্ণভাবে প্রত্যাহার হোক। সদ্য বিদায় ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,৬০০ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদায় অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণে ৯,০০০ কোটি টাকা ঘাটতি থাকলেও গত অর্থ বছরের চেয়ে ৯.৫% প্রবৃদ্ধি হয়েছে। এলসি জটিলতা ও ডলার সংকটের কারণে বাণিজ্যিক ও বিলাসপণ্য আমদানি কমায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিদায় বছরের লক্ষ্যমাত্রা ছিল ৭৭,৬১৬ কোটি টাকা। এদিকে ২ বছর পর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের ৫.৫% প্রবৃদ্ধি হয়েছে। বিদায় বছরে প্রায় ৩১,৬৯,০০০ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করেছে বন্দর, আর কার্গো হ্যান্ডেলিং করেছে ১২,৩২,০০,০০০ টন। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত গ্রিস, লিথুনিয়া ও মালয়ের রাষ্ট্রদূত। সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরে গ্রিস, লিথুনিয়া ও মালয়ের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সোমবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান। এ সময় এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয় জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানান ভারতীয় নৌবাহিনী প্রধান। গত ৩০ জুন ঢাকা এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফর শেষে আগামী ৫ জুলাই ভারতে ফিরবেন তারা। নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান। বনানীতে সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। সকালে সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতের নৌবাহিনী প্রধান। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেন নৌবাহিনীর একটি চৌকুশ দল। পরে দুদেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাতে দুদেশের আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, বন্ধুত্ব সম্পর্কের উন্নয়ন ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সুনামগঞ্জে আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সকালে 6টা পর্যন্ত 39 সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। এরই মধ্যে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। এতে আবারও বন্যা আতঙ্কে দিন পার করছেন ভাটির জেলার 25 লাখ মানুষ। অন্যদিকে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের সুরমা নদীর পানি ও 81 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনসুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি। মৌলভীবাজারে একদিকে বাড়ছে সব নদ নদীর পানি, অন্যদিকে বাড়ছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগীর সংখ্যা। জেলায় এখনও পানিবন্দী প্রায় 2,93,000 মানুষ। এমন পরিস্থিতি জেলার হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। সোমবার দুপুর 12টা পর্যন্ত গেল ঘন্টায় জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন 42 জন, আর অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত 146 জন। এছাড়া 5টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা 2,500 ছাড়িয়েছে। টানা বর্ষণের কারণে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার শঙ্কা। মাটি নরম হয়, পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা রয়েছেন ঝুঁকিতে। শহরের টাঙ্কি পাহাড়, বালাঘাটা, কালাঘাটা, হাফেজখোনা, বনরূপা পাড়া সহ উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এছাড়াও ভারী বর্ষণের কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানিতে তলিয়ে যেতে পারে শহরের নিম্নাঞ্চল। এদিকে পাহাড় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন। আর জেলার 7 উপজেলার 214টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এরই মধ্যে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রেখেছি। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেও জনগণকে জানাতে চাই, আপনার নিরাপদ আশ্রয়ে এখন থেকে একটু সরে যান, যেখানে আপনার নিরাপদ মনে হয়। যদি আপনি মনে করেন আশ্রয়কেন্দ্রে যান, যদি মনে করেন যে আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা নিরাপদ মনে করেন, সেখানেও আপনারা যান। তারপরও আপনারা ঝুঁকিপূর্ণ স্থান থেকে অন্যত্র সরে যান। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে চলমান বৃষ্টিপাত আগামী 3 থেকে 5 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। 5 জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। এখন পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। বৃষ্টির ধারাটা আরও 3-4 তারিখ পর্যন্ত এবং কোথাও কোথাও 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণটা, অর্থাৎ বৃষ্টির যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু কোনো অঞ্চল থেকে আস্তে আস্তে কমতে থাকবে। চট্টগ্রাম বিভাগে এবং রংপুর বিভাগে, ময়মনসিংহ বিভাগে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি। ভারী বর্ষণের সতর্কতা বার্তা জারি করেছে। সেইখানে আমরা কিন্তু সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, ওইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির প্রভাবে পাহাড় ধসের সম্ভাবনা আছে। আমরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চালু হলো নতুন মৎস্যঘাট। সুকচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে প্রায় 2 একর জায়গায় নির্মিত এই মৎস্যঘাটের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি। সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অসংখ্য জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে সূর্যমুখী ঘাটে বিক্রি করেন, কিন্তু এখানে কোনো মাছের আড়ত না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন জেলেরা। সমস্যার সমাধানে এই মাছ ঘাট গড়ে তোলা হয়, যেখানে মাছের সরাসরি ডাকের মাধ্যমে বেচাকেনা চলবে। এছাড়া এই ঘাটে নির্মাণ করা হয় বরফ কারখানা। হাতিয়ার বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে অন্তত 40টি মৎস্য ঘাট রয়েছে, যেখান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গত কয়েক বছর ধরে তাপমাত্রা বাড়ায় খামারে প্রাণীর মৃত্যু বাড়ছে। এই সমস্যার সমাধানে সিমেন্ট শিট ব্যবহার করে তাপমাত্রা কমানো যেতে পারে। দুপুরে রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে সবুজ নির্মাণ সিমেন্ট শিট যেভাবে বাংলাদেশের কৃষি অর্থনীতিকে রূপান্তরিত করছে শীর্ষক কর্মশালায় এই পরামর্শ উঠে আসে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, তীব্র গরমে খামারে দুধ উৎপাদনও কমে যাচ্ছে। তাপপ্রবাহ প্রতিরোধে পোল্ট্রি ও ডেইরি খামারের শেডে সিমেন্ট শিট ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিমেন্ট শিল্ডিংয়ের যে ঘরটা আমরা তৈরি করেছি তার যে টেম্পারেচারটা রূপের মধ্যে যে টেম্পারেচার এবং ফ্লোরের যে টেম্পারেচার সেটা যদি কম্পেয়ার করে দেখা যায় যে 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচারটা আমাদের যে যদি আমি সিমেন্ট শিটটা তৈরি করি তার এনভায়রনমেন্টাল টেম্পারেচার ইনসাইড টেম্পারেচারটা কম থাকে। যদি আমি কোরুগেটেড টিন বলি 41 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে যদি কোরুগেটেড টিন হয় আমরা যেটাকে টিএস বলেছি তার দেখা যায় 46%। একটা সিমেন্ট শিটের ঘর যখন করি আমরা আর তাই যদি আমরা ঢেউ টিনের ঘর করি দেখা যায় যদি কম্পারিজন করি দেখা যায় কম্পারিজনে প্রায় 30,000 টাকা কম খরচ লাগে আমরা সিমেন্ট শিটের জন্য। শেডের টেম্পারেচার কমলে কি হবে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, মুরগি খাবে বেশি, গরু খাবে বেশি এবং মর্টালিটি কম হবে। উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের উদ্যোক্তা যে খামার করছেন সে লাভবান হবেন অ্যাজ ওয়েল অ্যাজ দেশবাসী ডিম দুধ মাংস উৎপাদন বৃদ্ধি পাবেন। বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় বেড়েছে। ভৌগোলিক কারণে বাংলাদেশ আগে থেকে দুর্যোগ প্রবণ, ফলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে গভীর সংকট তৈরি হবে। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে প্রতি বছর ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশ। বাস্তুচ্যুত হয়ে গ্রাম ছেড়ে শহরে আসছে বহু মানুষ। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক তহবিল থেকে অর্থপ্রাপ্তি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নতি করার পাশাপাশি উন্নয়ন ঋণ পুনর্গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। Last year we had 5 big cyclones. One had hit Andamans, one came to Teknaf and Myanmar, the other 3 went to Andhra Province and southern India. We are very lucky by a whisker, because this could have come to Bangladesh. A cyclone had happened few days back, and there is a depression in Bay of Bengal, and the result would be for next 5 days, there could be heavy rainfall. The Paris Agreement. And, I said, it takes you 2 years, 2.5 years to mobilize. By the time you mobilize that money, the adverse effect is gone. So there's no point in you actually giving me the money. It's already 30% down on the project value. So there's no point to it. দেশের বাইরের খবর। ভারী বৃষ্টিতে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা। চলতি সপ্তাহে ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালিতে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। আল্পস পর্বতমালার দক্ষিণে ভূমিধসের কবলে সুইজারল্যান্ডের টিকিনো অঞ্চলের বাসিন্দারা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের সব ধরনের রিসোর্ট ও ক্যাম্প। ফ্রান্সের রাইন নদীর পানিতে তলিয়ে গেছে আশপাশের এলাকা। ইতালিতে বন্যাতদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে শতাধিক অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। চলতি সপ্তাহের পরিস্থিতি অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শক্তি সঞ্চয় করে প্রাণঘাতী রূপ নিয়েছে হারিকেন বেরিল। মাত্র 42 ঘন্টার মধ্যে নিম্নচাপটি পরিণত হয়েছে ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়ে। আটলান্টিক মহাসাগরের ইতিহাসে এমন ঘটনা হয়েছে মাত্র 6 বার। বর্তমানে বার্বাডোসের দিকে 200 কিলোমিটার বেশি গতিতে আগাচ্ছে হ্যারিকেনটি। বার্বাডোস ছাড়াও সেন্ট লুসিয়া, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট সহ কয়েকটি দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। হ্যারিকেনের সংখ্যায় ফিলিং স্টেশন ও সুপারমার্কেট ছিল বাসিন্দাদের উপচে পড়া ভিড়। চলতি সপ্তাহে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেরিল আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।